জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দিনভর উত্তাল ছিল ফরিদপুরের ভাঙা। প্রশাসনের কড়া নিরাপত্তা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে থানা, উপজেলা কমপ্লেক্স ও নির্বাচন অফিসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকেই ভাঙা মহাসড়কের আশপাশে অবস্থান নেন আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে মহাসড়কের দখল নেন তারা। বৈদ্যুতিক খুঁটি ফেলে ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। দফায় দফায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলায় সরে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ভাঙা থানা, উপজেলা কমপ্লেক্স ও নির্বাচন অফিস। আগুন জ্বালিয়ে দেয়া হয় পুলিশের গাড়ি আর মোটরসাইকেলে। গুঁড়িয়ে দেয়া হয় টেবিল, চেয়ার সহ বিভিন্ন সরঞ্জাম। আগুন নেভাতে ফায়ার সার্ভিস আসলেও বাধার মুখে ফিরে যেতে হয় তাদের। এ সময় আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মী। আমরা নগরকান্দা যাইতে পারবো না, আমাকে এটা মানতে হবে, এটা আমাকেও মানা লাগবে। যত লোকই গ্রেপ্তার করুক না কেন, আমরা মানববন্ধন এবং এই অবরোধ থেকে আমরা পিছিয়ে হটবো না। আমাদের উপরে দিন দিন আইনশৃঙ্খলা বাহিনী চড়াও হচ্ছে, এমনভাবে চড়াও হচ্ছে যাতে আমরা আন্দোলন না করতে পারি। প্রথম ফরিদপুরের আন্দোলন, এটা আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া আছে মাইনা না নেবে। অচল করে ছাড়বে ইনশাআল্লাহ। দক্ষিণবঙ্গে 21টি জেলা 6 দিন যাবত আমাদের এই আন্দোলন চলতেছে। এই আন্দোলন ততদিন না মানবে আমাদের আন্দোলন চলতে যাবে। এদিকে ফরিদপুর 4, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা এবং ফরিদপুর 5 ভাঙা উপজেলার সংসদীয় আসন পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চের অনুমতি নিয়ে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। রিটে বলা হয় 1970 সাল থেকে ফরিদপুর 4 আসন, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা নিয়ে এবং ফরিদপুর 5 আসন ভাঙা উপজেলা নিয়ে গঠিত ছিল। কিন্তু 2008 সালে রাজনৈতিক উদ্দেশ্যে 2টি আসন একত্রিত করে 3টি উপজেলা নিয়ে ফরিদপুর 4 আসন গঠন করা হয়, যা সংশ্লিষ্ট আইন ভঙ্গ করে করা হয়েছে। ভাঙ্গা উপজেলা থেকে 2টি ইউনিয়ন পরিষদ অর্থাৎ আলগী এবং হামিরদী ইউনিয়ন পরিষদ দুটো কেটে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনের সংসদীয় আসনের সাথে সংযুক্ত করেছেন। এমন একটি পরিস্থিতিতে আজকের যে আবেদন রিট পিটিশনার, তারা মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছে যে নির্বাচন কমিশন তার যে প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর 4 সংসদীয় আসন, যেটা চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা উপজেলার সমন্বয়ে বহাল রেখেছেন, সেটি চ্যালেঞ্জ করেছেন। অর্থাৎ তাদের এখানে রিট পিটিশনে আমরা নির্দেশনা চেয়েছি যে ফরিদপুর 4, চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা নিয়ে গঠিত হবে, আর ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর 5 সংসদীয় স্বতন্ত্র আসন গঠিত হবে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 3য় দফায় 3 দিনের ঢিলেঢালা হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সোমবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিল করেন আন্দোলনকারীরা। হরতালের আওতামুক্ত রাখা হয় দোকানপাট। মহাসড়কে দিনভর সীমিত পরিসরে যান চলাচল করতে দেখা যায়। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে হয় দূর দূরান্তের যাত্রীদের। গত 4 সেপ্টেম্বর 300 আসনের সীমানা নির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নতুন তালিকায় বাগেরহাটের 4টি আসনকে কমিয়ে 3টি করা হয়। এর পরপরই প্রতিবাদে মুখর হয়ে ওঠে স্থানীয়রা। হরতাল আমরা সমর্থন করি, যেটা আমাদের পরে করা হয়েছে অন্যায় হয়েছে, যার কারণে আমরা হরতাল সমর্থন করি। সবাই হরতালকে সমর্থন করতেছে। প্রত্যেকটা মানুষই তাদের দুর্ভোগ হচ্ছে, দুর্ভোগের পর মানুষ তাদের সব কিছু মিলিয়ে কষ্ট করতেছে, তারপরও হরতাল করতেছে, এই আর কি। আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। আমরা চাই যে বাগেরহাটবাসীর যে দাবিটা আছে, দাবিটা মেনে নিয়ে এই জনদুর্ভোগকে যেন সরকার ঠিক করে দেয়। পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনের যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। 18 সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো। এছাড়া 19 সেপ্টেম্বর বিভাগ ও জেলায় এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলায়
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানীতে আলাদা আলাদা সংবাদ সম্মেলনে এই কথা জানান দলগুলোর নেতারা। 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিয়ারের পক্ষে। যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করি, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনও এটাকে আমরা যুগপৎ বলতে চাচ্ছি না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। 2, নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে। 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ, 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। যৌক্তিক কারণে এই দাবিটা আমরা করেছি এবং যেহেতু দাবির সঙ্গে অনেক একমত, ঐক্যমতের মিটিংয়ে তো অনেক একমত, তাদের সঙ্গে কারণ আমাদের কথা হয়েছে এবং তারা ওই কাজ করতে চায় এবং তারা চায় যে এর মধ্যেই গভর্নমেন্ট থাকাকালীন সময়ের মধ্যে এটা বাস্তবায়নের ব্যবস্থা করা হোক। কোনো জোট বা যুগপথ আন্দোলনে যাবে না এনসিপি। একই সঙ্গে বহুদলীয় শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কেবল উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় দলটি। সোমবার রাজধানীর বাংলা মোটরে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন দলটির নেতারা। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ৭২-এর সংবিধান ছিল শেখ মুজিবের ক্ষমতা কেন্দ্রিক, তাই বিদ্যমান কাঠামোয় গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, সংবিধান এমন হতে হবে যা ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে সকল শ্রেণী ও গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করবে। একই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত না হলে কোনো সংস্কারই টেকসই হবে না। অন্যদিকে আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন এখন সালাউদ্দিন কমিশনে রূপ নিয়েছে। আগামী নির্বাচন যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হওয়ার দাবিও জানান তিনি। এনসিপি অন্যান্য যে দাবিগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব, কিন্তু কোনো জোটের সাথে কোনো দলের সাথে কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। নতুন সংবিধান দরকার কি দরকার না এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকলেও একটা জায়গায় ঐক্যমত্য আছে যে বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানে বাংলাদেশকে চালানো সম্ভবপর নয়, জনগণের পক্ষে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সম্ভব নয়, বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার জামিয়া মাদানিয়া বাড়িধারায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা শেষে এসব বলেন তিনি। বলেন, পরাজিত শক্তির সাথে আঁতাতের রাজনীতি কারো জন্য মঙ্গল হবে না, বরং ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এ সময় শাপলা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে রিজভী বলেন, হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিল শেখ হাসিনা। অপপ্রচার, গণহত্যা দিয়ে মুসলমানদের দমানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তারা বলছেন যে পিয়ারের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে, মানুষ তো ইয়ে করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন। এটা কেন হচ্ছে? এটার আলামত তো ভালো না। ও যদি ওই পরাজিত শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে, এটা সবার জন্য দুঃখজনক হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। এ সময় দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে।
নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে। আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, গণতন্ত্র তো দূরের কথা। অন্তর্বর্তী সরকারকে অশান্তিতে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগ আর ভারত। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে একথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। এ সময় ফেব্রুয়ারি নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলেও সতর্ক করেন তিনি। ওই দাবিদার তথাকথিত রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে বাংলাদেশে কত যে চুক্তি করেছে। আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছেন, অস্বীকার করি না, কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যেদিন হয় সেদিন আমাদের ওসমানীকে কেন সাথে রাখা হলো না? নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার বিকেলে রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা জানান। বিএনপি ছাড়া দেশে 70% মানুষ পিআরের পক্ষে রয়েছে উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, এর বাস্তবায়নে প্রয়োজনে গণভোট আয়োজন করতে হবে। একই অনুষ্ঠানে যোগ দিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে সবকিছু আগের মতোই থেকে যাবে বলে মনে করেন তিনি। দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। বিভিন্ন সংস্থা সার্ভে করেছে 70% বেশি জনগণ পিআরের পক্ষে আছে। তার ভিত্তিতে নির্বাচন না করে যদি তালবাহানা দেখান, একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ঠেলে দেন, জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। জুলাইয়ের সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে। আর যেগুলো ঢুকে নাই, পিয়ার হত্যা, ওই যে পিলখানার হত্যা, আমাদের শাপলা চত্বরের হত্যা, উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই, এগুলো জুলাইয়ের সনদের ভিতরে ঢুকাতে হবে। বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতির নির্বাচন চায়, কথা পরিষ্কার। জাতীয় পার্টির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ তুলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে মশাল মিছিল করেন গণ অধিকারের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন হয়ে ফের কার্যালয়ে এসে শেষ হয়। 48 ঘন্টার মধ্যে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অভিযোগ করেন, প্রশাসন এখন ভারতের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। ফারুক হাসান জানান, দলের সভাপতির চিকিৎসার খরচ গণ অধিকার পরিষদ বহন করবে। জাতীয় পার্টির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারও তারা পুনর্বাসন করবে। এই পরিকল্পনা ভিপি নুররা সুস্থ থাকলে বাস্তবায়ন হতে দেবে না। যে কি অ্যাকশন তারা এই 48 ঘন্টা নেই, যদি দৃশ্যমান কোনো অ্যাকশন না নেই, 48 ঘন্টা পরে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী যা যা করার তাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। কমিশনের কার্যাবলী চালিয়ে যেতে আগামী 15 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। সে সময় কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য 6 মাস সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই মেয়াদ 1 মাস বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। কমিশনটি 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলোর ঐক্যমত্যে এনে জুলাই সনদ তৈরি করতে নিয়োজিত। গত 15 ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কার্যক্রম শুরু করে। কমিশনটি পুলিশ প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক
আলোচনা শেষে জুলাই সনদ প্রণয়নের শেষ ধাপে রয়েছে কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশি পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করার পদক্ষেপকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈঠকে দুই দেশের বাণিজ্য ভারসাম্য কমানোর কৌশল এবং বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিনের মতো কৃষি পণ্য আমদানি বাড়ানোর আগ্রহ নিয়ে আলোচনা হয়। এছাড়াও জ্বালানি সহযোগিতা বাড়ানো, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, বেসামরিক বিমান ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। প্রফেসর ইউনূস জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত। সমাজ পরিবর্তন ও মানবিক রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই তরুণরাই ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করেছে। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি তরুণদের ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের যুব সমাজ যখন সক্রিয় থাকে তখন কোনো প্রতিবন্ধকতাই দেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দেশের ১২ যুব উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। নির্মাণের বক্তৃতার শুরুতে আমি একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান তিনি। এ সময় দুর্গাপূজায় প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান নেতৃবৃন্দ। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সবসময় সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করে বলেন, পূজা আসলে সেই সুযোগ পাওয়া যায়। এ সময় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ পূজার প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। গতবারের তুলনায় এবছর ১,০০০-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে বলে জানান তারা। দুর্গাপূজা উৎসব মুখর করতে প্রশাসনের সকল পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন তারা। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদের সাথে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মধ্যে সমঝোতা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে একথা বলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি আরও বলেন, মইনিউ আহমেদ ও ডিজিএফআই ব্রিগেডিয়ার মামুন খালেদ ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। বিনিময়ে মামুন খালেদ পেয়েছিল ডিজিএফআই প্রধানের পদ। ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে শেখ তাপস সরাসরি জড়িত ছিল দাবি করে মাহমুদুর রহমান বলেন, প্রমাণ থাকার পরও কোনো বিচারের মুখোমুখি হতে হয়নি তাকে। মঙ্গলবার আবারও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন তিনি। যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার সাথে জেনারেল মঈনের একটা মিটিং হয়েছিল ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে। সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিল
যে ডিসেম্বরের যে নির্বাচন হবে 2008 সালে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, এই কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন। হিটলার যেভাবে দমন করতেন প্রতিপক্ষকে, এই সরকার যে আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন, হিটলারের মতো সামঞ্জস্যতা আছে, সেগুলো তিনি বলছেন। পূর্ণাঙ্গ বক্তব্যের পরে একটা কমপ্লিট পিকচার আপনাদেরকে দেওয়া সম্ভব হবে। শেষ সময় বিশেষভাবে তিনি যেটা বলেছেন যে আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় চুক্তি খতিয়ে দেখবে তারা। দুদক জানায়, এ বিষয়ে গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর হাইকোর্টে রিট করেন। সেখানে বলা হয়, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন যেখানে 1 লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় ইঞ্জিনিয়ার পাচ্ছেন 25 লাখ টাকা। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেয়া সহ নানা অনিয়মের বিষয়েও উল্লেখ করা হয়। রিটের শুনানিতে আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন। এরপরই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বাগেরহাট অফিসে অভিযান চালিয়ে অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় দুদক। এ বিষয়ে অনুসন্ধানে কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা থেকে 4 দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাব 2-এর ভ্রাম্যমাণ আদালত। র্যাব 2-এর সিনিয়র এএসপি আসিফ জানান, সংঘবদ্ধ একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে পাসপোর্ট ফর্ম পূরণ, ফর্ম সত্যায়ন, কাগজপত্রে ঘাটতি দেখানো, এমনকি 5 থেকে 6 হাজার টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়াই অতি দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল। পাসপোর্ট প্রার্থীরা প্রলুব্ধ না হলে নানা কৌশলে তাদের হয়রানি করা হতো। কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ও মাইকিং সত্ত্বেও দালাল চক্রের কার্যক্রম বন্ধ না হওয়ায় র্যাব 2 গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় সোমবার র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় 4 জনকে হাতে নাতে আটক করে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। নারায়ণগঞ্জের বাবুরাল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে 4 বছরের শিশুসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বউবাজারের 7তলা ভবনের 4র্থ তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম ও তাদের 4 বছরের শিশু সন্তান আফরান। স্থানীয়রা জানান, শিপলু কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকার বাসিন্দা। দিনভর তাদের সারা শব্দ না পেয়ে ডাকাডাকি করেন তারা। পরে সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মোহিনী আক্তার মিম ও আফরানকে মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় দেখতে পায়, আর শিপনকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, শিপলু সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে গ্রাহকরা মালিক ও তার বিরুদ্ধে মামলা করে। সে থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েন শিপলু। পাওনা ও ধারের টাকার চাপে স্ত্রী ও সন্তানকে হত্যার পর শিপলু আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। সবসময় ভালো ব্যবহার করছে, ভালো সম্পর্ক আছিল। কতদিন ধরে এনে ঢাকে থাকতো, কোনো নিতে এখানে এলাকার লোকজনের কাছে তার কাছে অনেক টাকা পয়সা পেত। সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল, করোনার সময় সেই ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়। যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল, সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত। এই যার কারণে এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। সাভারের উলাইল এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ডিপজল পাইকারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ডিপজল পাইকারি বাজারের সামনে 2 যুবক চাঁদা চাইতে আসে। এ সময় দোকানদাররা চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মার্কেটের এক কর্মকর্তাকে জোরপূর্বক রিকশায় তুলতে গেলে শুরু হয় সংঘর্ষ। এতে 2 পক্ষের অন্তত 10 জন আহত হন। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
রাকসু নির্বাচনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা। বৃষ্টিবিঘ্নিত দিনে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে প্রচারের গতি। এদিকে অংশীজনদের নিয়ে আয়োজিত সেমিনারে উপাচার্য বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বদ্ধপরিকর। আর নির্বাচন কমিশনার জানিয়েছেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সচেষ্ট আছেন তারা। এদিকে রাকসু হল সংসদে বিভিন্ন পদে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম। নির্বাচিতদের মধ্যে ৪ জন ছেলেদের একটি হল থেকে, বাকি সবাই মেয়েদের হল থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া কোনো প্রার্থী না থাকায় হল সংসদের ৩টি পদ ফাঁকা রয়েছে। ৪টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোকে হলে ৩ জন, খালেদিয়া হলে ৪ জন, এবং রহমতুন্নেসা হলে ৩ জন, এবং জুলাই ৩৬ হলে ৩ জন। এই মোট ১৩ জন হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। আর আপনাদের আগে যে তথ্যটা দিয়েছি সেটা হচ্ছে হল সংসদে যে কার্যনির্বাহী যে সদস্য, তাদের মধ্যে ২৯ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাহলে মোট হচ্ছে ৪২ জন। প্রায় ৩ যুগ পর চাকসু নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মনোনয়ন জমা নেয়ার কাজ। মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিনে চাকসু ভবনে ভিড় করেন প্রার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে মনোনয়ন নিতে চাকসু ভবনে ভিড় করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে রীতিমতো উৎসবে পরিণত হয় ক্যাম্পাস। দল বেঁধে মনোনয়ন সংগ্রহ করেন তারা। রোববার শুরু হওয়া মনোনয়ন বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার পর্যন্ত চলবে জমা দেওয়ার কার্যক্রম। জমা দিচ্ছেন ডোপ টেস্টের রসিদও। কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৮ এবং হল সংসদে ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। মনোনয়ন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ১২ অক্টোবর হবে ভোট গ্রহণ। আবাসন, পরিবহন, ক্যান্টিন সুবিধাসহ নানান বিষয়ে কাজ করবার প্রতিশ্রুতি ছাত্র প্রতিনিধিদের। হল সংসদের তুলনায় কেন্দ্রীয় সংসদ নির্বাচন করতেই বেশি আগ্রহ তাদের। গণঅভ্যুত্থানে সাভারে শহীদ আলিফ ও শ্রাবণ গাজীর কবর জিয়ারত করেছে জাকসুর নবনির্বাচিত জিএস মাঝহারুল ইসলাম। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইসলামনগর ও ডেইরি ফার্ম এলাকায় ২ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাভার ডেইরি ফার্মে শহীদ শ্রাবণ গাজীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া সকল শহীদদের আত্মত্যাগের মূল্য দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা। একই সাথে জুলাই স্পিরিটকে ধারণ করে শহীদ পরিবারের সকল সহযোগিতার আশ্বাসও দেন তারা। এ সময় তাদের সাথে ছিলেন শিবিরের অন্যান্য নেতারা। জুলাই স্পিরিটকে যে স্পিরিটের যে চেতনা, সেই চেতনাটাকে বাস্তবে প্রতিফলন করব, শুধুমাত্র কথায় নয়, আমরা কাজে প্রতিফলন করব। তাদের স্মৃতি যতদিন আমাদের মধ্যে অটুট থাকবে, আমরা ব্যক্তি জীবনে আমরা অনৈতিক কাজ করতে পারবো না, আমরা নিজেরা অসৎ উপায়ে উপার্জন করতে পারবো না। জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ ২ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলনে চলতি সপ্তাহের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ জকসুর জন্য একজন আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিয়োগের দাবি জানায় সংগঠনটি। এ সময় তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে দ্রুত জকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের জোর দাবি জানান। জকসু নির্বাচন দ্রুত সম্পন্নের জন্য মঙ্গলবার থেকে বিক্ষোভ সমাবেশ, জনসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আমরা বারবার ভিসির দরকারে যেতে পারবো না, আমরা বারবার প্রশাসনের হাতে পায়ে ধরতে পারবো না। একজন আইন কর্মকর্তা এবং একজন শিক্ষককে দায়িত্ব দিতে হবে, তারা শুধুমাত্র এই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টা দেখবে এবং আমাদেরকে সার্বিক বিষয় আপডেট করবে। আমাদের এই ছাত্র সংসদ নির্বাচন এবং আমাদের সম্পূর্ণ বৃত্তি আদায়ের লক্ষ্যে আমরা আগামীকালকে থেকে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে আমরা লাগাতার কর্মসূচিতে নামবো ইনশাআল্লাহ। ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফলের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত ক্যাডাররা। সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, এই বছরের ডিসেম্বরের মধ্যেই 44তম BCS এর গেজেট প্রকাশ এবং চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করতে হবে। 44তম BCS এর গেজেট প্রকাশ এবং নিয়োগের আগ পর্যন্ত পরবর্তী কোনো BCS এর কার্যক্রম গ্রহণ করা যাবে না বলেও দাবি পেশ করেন তারা বলছেন, এসব সমস্যার সুরাহা না করেই 48তম BCS এর সুপারিশপ্রাপ্ত নথি জনপ্রশাসনে পাঠানো হয়েছে, যা সম্পূর্ণ আইন বহির্ভূত। রেজাল্ট হওয়ার প্রায় আজকে 2 মাস 16 দিন পার হয়ে যাচ্ছে, অথচ আমাদের এখনও রেজাল্ট হওয়ার পরে যে ভেরিফিকেশন এবং গেজেট নিয়োগ কোনো কিছুর কোনো অগ্রগতি হচ্ছে না। 44তম BCS এর নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে এই বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে, গেজেট এবং নিয়োগ সহ। আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে বিধিটা সংশোধন করে রেজাল্ট দিয়ে ডিসেম্বরের মধ্যে যেন আমরা গ্যাজেটটা পেতে পারি, কারণ এই দীর্ঘসূত্রে তার একটা অবসান হওয়া দরকার। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন 636 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে 131 জন, চট্টগ্রাম বিভাগে 92 জন, ঢাকার 2 সিটি কর্পোরেশনের বাইরে 131 জন, ঢাকা উত্তর সিটিতে 105 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 97 জন, খুলনা বিভাগে 29, ময়মনসিংহে 6 জন, রাজশাহীতে 36, রংপুরে 7 ও সিলেটে 4 জন ভর্তি রয়েছেন। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থী ছাড়পত্র পেয়েছে। 14 বছরের রোহানের 40% পুড়ে গিয়েছিল। সোমবার দুপুরে পরিবারের সদস্যরা রোহানকে বাড়ি নিয়ে যান। এ সময় পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চান। আহত শিক্ষার্থী রোহান এ সময় আক্ষেপ করে বলেন, আগুনে পুড়ে দীর্ঘ সময় হাঁটতে থাকলেও কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি, উল্টো অনেকেই ভিডিও করছিলেন। এরপর রিকশা নিয়ে একাই হাসপাতালে যান বলে জানান তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নার্স অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বাকি ভর্তি রোগীদের মধ্যে 8 জন রোগী 2 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন। তবে 2 জন মেয়ে শিশু এখনও কিছুটা সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে জানান তিনি। হোস্টেলের গ্রিল ধরে আমাদেরকে আর্মি নামাইছে, তারপর নামার পর আমি একা গোল চত্বর পর্যন্ত হেঁটে গেছি, কেউ ধরে নেই, হেল্প চাইছি, সবাই ভিডিও করতেছিল। ওইটা একটা রিক্সা নিয়ে তারপর বাংলাদেশ মেডিকেল গেলাম। 2 জন রোগী আমাদের এখনো আমরা আশঙ্কাজনক বলবো না, কিন্তু তারা তুলনামূলক তাদের সুস্থতার হার এখনো কম। বাকি 8 জন যথেষ্ট ইমপ্রুভ করতেছে এবং তাদেরকে পর্যায়ক্রমিক হয়তো আমরা আগামী 2 সপ্তাহ বা আর একটু বেশি সময়ের মধ্যে আশা করি তাদেরকেও সুস্থভাবে বাড়িতে ফেরত পাঠাতে পারবো। নাফ নদীর মিয়ানমারের অংশ থেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া 104 জেলেকে এখনও ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। দুপুরে কক্সবাজারের আর্মির সম্মেলনে কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানায় রামু সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, এখন পর্যন্ত 228 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের মধ্যে 124 জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, তবে বাকি 104 জেলেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। এছাড়া টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত এলাকায় ইয়াবা ও ক্রিস্টাল মেথ সহ বিভিন্ন ধরনের মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। আরাকান আর্মি কর্তৃক আটককৃত জেলেদের সংখ্যা 228, ফেরত আনা হয়েছে 124 জনকে, ফেরত আসার অপেক্ষায় আছে 104 জন। বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি নাফ নদী কেন্দ্রিক টেকনাফ, উখিয়া এবং নাইখংছড়ি সীমান্তে মাদক চোরাচালান রুটে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল। কন্টেইনার হ্যান্ডলিং ও জাহাজ বার্থিং সহ বিভিন্ন সেবা খাতে গড়ে 30 থেকে 41% খরচ বাড়ল। এর মধ্য দিয়ে প্রায় 39 বছর পর নতুন করে সেবার মাশুল বাড়ানো হলো। প্রজ্ঞাপনে সব ধরনের কন্টেইনার হ্যান্ডলিং, জাহাজের আসা যাওয়া, জেটিতে বার্থিং, বহির্নোঙরে জাহাজ অবস্থান করা সহ মোট 56টি সেবা খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আমদানি রপ্তানি, শিপিং ও পরিবহন খাতে খরচ বাড়বে ব্যবসায়ীদের। সবচেয়ে বেশি বেড়েছে কন্টেইনার পরিবহনের মাশুল।
এখন থেকে 20 ফুট কন্টেইনার প্রতি বাড়তি মাসুল দিতে হবে 4,395 টাকা। মাসুল বাড়ানোর পরও তা আশপাশের দেশগুলোর তুলনায় অনেক কম বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য 120 কোটি টাকার ওষুধ কেনা হয়েছে। এসব ওষুধ দ্রুত সময়ে সারা দেশের উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সেমিনারে জেলা প্রশাসক, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন আমাদের বাজেট চলে আসছে, অলরেডি আমরা 120 কোটি টাকার ওষুধ কিনছি এবং আমার ধারণা যে আজকে 15 তারিখ, আমার মনে হয় আর 2-1 দিনের মধ্যে বাংলাদেশের সকল উপজেলা ওষুধ চলে যাবে। ওয়ার্ড লেভেলে যে সিসি গুলোকে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, আমার কাছে মনে হয় যে 54 বছর ইতিহাসে বাংলাদেশে যদি স্বাস্থ্য খাতে কোনো চেঞ্জ আসে, পরিবর্তন হয়, সংস্কার হয়, তাইলে কিন্তু এই একদম রুট লেভেলে, ওয়ার্ড লেভেলে আমাদের এই স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, এটা কিন্তু সব বড় ধরনের একটা সংস্কার। প্রতিষ্ঠার 30 বছর পূর্তি উদযাপন করল রাজধানীর স্যার জন উইলসন স্কুল। সাতারকুলের ইউনাইটেড সিটিতে স্কুলের নিজস্ব ক্যাম্পাসে উৎসবে মাতেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ। উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর ম্যাগজিম রেমান, ইউনাইটেড গ্রুপের এডুকেশন ডিভিশনের সিএফও মোহাম্মদ বদরুল আহসান। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা। নাচ গানে মুখরিত হয় প্রতিষ্ঠানের মিলনায়তন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুল ক্যাম্পাসে বিভিন্ন প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিজ্ঞানভিত্তিক বিষয়, রোবোটিক্স ও তথ্য প্রযুক্তির বিষয় তুলে ধরা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মদ্যপ অবস্থায় শিক্ষাঙ্গনে সহিংসতার অভিযোগে 5 বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তারা ভারতের আসামের শিলচর শহরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই 5 বাংলাদেশি শিক্ষার্থী কাউন্সিল অব কালচারাল রিলেশনস বৃত্তির আওতায় এনআইটিতে পড়তে যান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গেল 8 সেপ্টেম্বর রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে একই প্রতিষ্ঠানের 4র্থ বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। প্রাথমিক তদন্ত শেষে কলেজ কর্তৃপক্ষ জানায়, হামলার সময় ওই 5 শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিল। এরপরই কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীদের 1 বছরের জন্য বহিষ্কার করে এবং ক্যাম্পাসের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেয়। বহিষ্কার বহাল থাকার সময় তারা ভারতে অবস্থান করতে পারবেন না। তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে। শপথ নেয়ার 2 দিন না পেরোতেই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে হামি নেপাল গ্রুপের একদল সদস্য। গণমাধ্যম দ্য প্রিন্ট জানায়, রোববার দেশটির স্থানীয় সময় রাতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সুদান গুরুং এর নেতৃত্বে সুশীলা কার্কি বিরোধী বিক্ষোভ করেন জেনজিদের একাংশ। তাদের দাবি, নেপালের জেনজিদের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে তা হাইজ্যাক করেছে রাজনৈতিক পক্ষগুলো। এছাড়া হামি নেপালের সঙ্গে কথা না বলেই সুশীলা কার্কি তার মন্ত্রিসভার 3 মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন বলেও অভিযোগ তোলেন সুদান গুরুং। নেপালে সদ্য সংগঠিত সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল হামি নেপাল গ্রুপ। ভারতের জনপ্রিয় তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের নির্বাচনী র্যালিতে উপচে পড়া ভিড়কে আদর্শহীন বলে আখ্যা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। পাশাপাশি বিজয় সস্তা রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন তিনি। তামিলনাড়ুতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন তীব্রভাবে আক্রমণ করলেন তামিলাগা ভেত্রী কাজগাম দলের প্রধান ও অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়কে। দেশের প্রতিটি রাজ্যে র্যালির উদ্দেশ্যে বের হয়েছেন তিনি। শনিবার তামিলনাড়ুর ত্রিচু শহর থেকে যাত্রা শুরু করেন এই অভিনেতা, যেখানে লাখ লাখ মানুষের সমর্থন পান তিনি। কলকাতা সফরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স নামে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মিজোরাম ও মণিপুর সফর শেষে কলকাতা যান তিনি। কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা সচিব সহ 3 বাহিনীর প্রধান। তবে তাদের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম বলছে, সীমান্ত সুরক্ষার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। চলতি বছর এ নিয়ে চতুর্থবার কলকাতা সফর করলেন মোদি। এ সময় 3 দিনব্যাপী যৌথ সেনাপতি সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নিজের ভোট ব্যাংক বাড়াতে এবার কলকাতা সফরে এসেছেন মোদি। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার টন্ডো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 1000-এর বেশি বাসস্থান ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ম্যানিলার টন্ডো এলাকায় ঘন বসতিপূর্ণ এক বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই জ্বলে ওঠে শত শত ছাউনি ঘর। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘরেও। কয়েক ঘন্টার চেষ্টায় স্থানীয় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অন্তত 1100 পরিবার ঘরবাড়ি হারিয়েছে। স্থানীয় স্কুলে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ও দাতব্য সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সমুদ্রের উচ্চতা বাড়ায় আগামী 2050 সালের মধ্যে হুমকির মুখে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়ার প্রায় 15 লাখ মানুষ। সোমবার এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয় দেশটির জাতীয় জলবায়ু ঝুঁকি অধিদপ্তর। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে অস্ট্রেলিয়ার ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে, যার মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়, দাবদাহ, খরা ও দাবানল উল্লেখযোগ্য। দেশটির বৈশ্বিক উষ্ণতা পরিস্থিতি আমলে নিয়ে এ প্রতিবেদন পেশ করা হয়। ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এটি যদি 3 ডিগ্রি সেলসিয়াস ছাড়ায় তবে সিডনিতে তাপপ্রবাহজনিত মৃত্যু 400% পর্যন্ত বেড়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। টিকটক ইস্যুতে চীনের সঙ্গে চুক্তির বিষয়ে একটি ফ্রেমওয়ার্কে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। স্পেনের মাদ্রিদে চীনা প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের কথা জানান যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সিদ্ধান্তটি এখনই 2 দেশের শীর্ষ নেতাদের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান তিনি। এর আগে 2 দেশের প্রতিনিধি দলের মধ্যকার বৈঠকের বিষয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট করে না বলেও জানান, যুক্তরাষ্ট্রের তরুণদের কাছে জনপ্রিয় একটি কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ওয়াশিংটন। এছাড়া আগামী শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান ট্রাম্প। তবে দ্বিতীয় দিনের বৈঠক শেষে কোনো কথা বলেননি চীনা প্রতিনিধি দলের প্রধান হে লিফেং। এবার খেলার প্রসঙ্গ। কিশোরগঞ্জের কটিয়াদীর 10 বছরের প্রতিভাবান ফুটবলার জিসানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এমন আশ্বাস দেন। স্থানীয়ভাবে খুদে ম্যারাডোনা নামে পরিচিত জিসান নিজের চেষ্টায় ফুটবলের নানা কৌশল রপ্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল নিয়ে কারিকুরির ভিডিও দ্রুতই সবার নজর কাড়ে। সোমবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জিসানের বাড়িতে যান। এ সময় তিনি জিসানের হাতে বুট, জার্সি ও ফুটবল সহ খেলাধুলার সরঞ্জাম তুলে দেন। আমাদের এই জিসানের যে ফুটবলের যে প্রতিভা, তার যে নৈপুণ্য আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন এবং দেখার সাথে সাথেই তিনি আমার কাছে এই ভিডিওটি ফরওয়ার্ড করেছেন এবং তিনি বলেছেন যে আমরা এই জিসানের মতো কিংবা আমাদের সেই চাঁদপুরের মতলবের যে সোহানের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বাংলাদেশের যেখানে আনাচে কানাচে আছে, আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় পাশে রয়েছে। ঢাকা বিভাগের কাউন্সিলরশিপ গ্রহণ করেছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করেন তিনি।
এর আগেই জানা গিয়েছিল আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেবেন আমিনুল ইসলাম বুলবুল। পরিবেশ তো তৈরি হচ্ছে, এখনো পরিবেশ তৈরি হয়নি, এখনো কাউন্সিলরদের সব কাউন্সিলরশিপ আসছে এখন। আর 18 তারিখের পরে তো এই পুরো ব্যাপারটা চলে যাবে নির্বাচন কমিশনের যে সদস্যরা আছে তাদের কাছে। সো আমাদের এই মুহূর্তে যে কাজগুলো, ক্রিকেট বোর্ডের অনেক কাজ চলছে, সাথে সাথে নির্বাচনের কাজও চলছে। তো আমরা যেই কাজটা করছি সেটা এখন মনোযোগ দিয়ে করছি যাতে একটা সফল এবং সুষ্ঠু নির্বাচন হয়। একটা রাইট পারসনরা যেন এই ইলেকশনের মাধ্যমে ক্রিকেটকে সার্ভ করতে আসতে পারে এবং সেই রকম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছি। তবে বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো অনাকাঙ্ক্ষিত, সেই ব্যাপারটা আমরা সরকারের প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি ওটা কিভাবে ম্যানেজ করা যায়। এশিয়া কাপের ভারত ও পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে আইসিসির কাছে পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এসিসি চেয়ারম্যান মহসিক নাকভি তার এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়, ভারত ম্যাচ শেষে পাকিস্তানের সঙ্গে হাত না মিলিয়ে ক্রিকেটীয় চেতনার বিঘ্ন ঘটিয়েছে। তবে এই বিষয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বিসিবির ভাষ্য, পাইক্রফটের এমন আচরণ আইসিসি এবং ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির নিয়মের লঙ্ঘন করেছে। তাই জরুরি ভিত্তিতে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি পাইক্রফটকে অপসারণের এমন দাবি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/tv।